প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে আমার ফিজিক্সের প্রথম ক্লাসে স্বাগত। তো এই অধ্যায়ে আমরা প্রথম অধ্যায়ের বেসিক ধারণা জানতে পারবো, উপসর্গ, ভৌত রাশি, পরিমাপ এবং ত্রুটি। তো উপসর্গগুলো এমসিকিউর জন্য দরকার হবে, যে উপসর্গ আছে কি কি আমরা এগুলো মুখস্থ করব। এক্সা, পেটা, টেরা, গিগা, মেগা, মাইক্রো, ন্যানো, পিকো, পিকো, ফেমটো, অটো, অটো অথবা এটু। এমসিকিউর জন্য এক্সা মানে 10 টু দি পাওয়ার 18, পেটা মানে 10 টু দি পাওয়ার 15, 3 করে কমতে থাকবে। টেরা মানে 10 টু দি পাওয়ার 12, গিগা মানে 10 টু দি পাওয়ার 9, মেগা মানে 10 টু দি পাওয়ার 6, মাইক্রো মানে 10 টু দি পাওয়ার ইনভার্স 6, ন্যানো মানে 10 ইনভার্স 3, 10 ইনভার্স 9, পিকো মানে 10 ইনভার্স 12, আর ফেমটো মানে 10 ইনভার্স 15, অটো মানে 10 ইনভার্স 18। এগুলো যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে তোমরা একটা থেকে আরেকটায় কনভার্ট করতেও পারবা। তো এরপরে আসো ভৌত রাশি। আমরা ভৌত রাশি সংক্রান্ত কিছু জিনিস জানতে হবে, যে ভৌত রাশি কি। এই বাস্তব জগতে যা কিছু পরিমাপ করা হয় তাকে বলা হয় ভৌত রাশি। তো পরীক্ষার প্রশ্নে ক নাম্বার আসতে পারে রাশি কাকে বলে। তো আমরা বলবো কি, বাস্তব জগতে পরিমাপযোগ্য সকল কিছুই হলো রাশি। এরপরে আসো ভৌত রাশিটাকে আমাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, মৌলিক রাশি এবং যৌগিক রাশি। তো মৌলিক রাশি কাকে বলে, যে রাশিগুলো পরিমাপ করতে অন্য কোন রাশির দরকার হয় না, অর্থাৎ যে রাশিগুলো স্বাধীন। আর যৌগিক রাশি কারা, যে রাশিগুলো অন্য রাশির উপর নির্ভর করে। যেমন তোমার এখানে যৌগিক রাশি, আচ্ছা মৌলিক রাশি যৌগিক রাশির উপরে নির্ভর করে না, কিন্তু যৌগিক রাশি মৌলিক রাশির উপরে নির্ভরশীল। তো মৌলিক রাশি এরকম আমাদের আছে 7টি। তো সেই 7টি সংক্রান্ত আমরা দেখবো কি কি, আর 7টা মুখস্থ করতে পারলে এখান থেকে একটা এমসিকিউ কমন পাবা। আর বাকি সবগুলোই কি যৌগিক রাশি। আচ্ছা, তো মৌলিক রাশিগুলো আমরা মুখস্থ করি। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। তো দৈর্ঘ্য, এগুলো একটু জানি যে ইংরেজি নাম এখানে 3টা জানতে হবে, বিশেষ করে দৈর্ঘ্য বা দূরত্ব। যার ইংরেজি নাম হলো লেন্থ, LENGTH, লেন্থ। আর এই যে এইখান থেকে আমার মূলত মাত্রাটা আসছে, মাত্রার ইংরেজি নামের প্রথম বর্ণ এল, আর এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেওয়া লাগবে। তো একক হলো যে আমরা পরিমাপের জন্য যে সকলে পরিমাপের জন্য যে একটা একক নির্বাচন করি, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যেন সেই জিনিসটা আমরা একই নামে চিনি, সেই জন্য আমাদের এখানে দৈর্ঘ্যের একক হিসেবে এসআই একক ব্যবহার করা হয়েছে মিটার। তো ভর এর ইংরেজি নাম হইলো মেস, MASS, মেস। তো ভাইয়ারা দেখো এখানে এটার মাত্রা তাহলে কি হবে, ইংরেজি নামের প্রথম বর্ণ এম। আচ্ছা, তো ভরের একক হলো কি, হিসেব করি আমরা, ভরের একক হলো কেজিতে পরিমাপ করি। সময়ের ইংরেজি নাম হলো টাইম, TIME, টাইম। তো এটার মাত্রাটা কি হবে তাহলে, ইংরেজি নামের প্রথম বর্ণ টি। আচ্ছা, তো বাকিগুলো লাগবে না, বাকিগুলো শুধু একক জানলে হবে। সময়ের একক সেকেন্ড, আর তাপমাত্রার একক কেলভিন, তড়িৎ প্রবাহের একক এম্পিয়ার, আর দীপন তীব্রতার একক ক্যান্ডেলা, পদার্থের পরিমাণের একক হলো আমার মোল, MOL, মোল। তো এই যে এককগুলো আসছে, সেই এককটা আসলে মূলত দুই ভাগে ভাগ করা আছে পদ্ধতিটাকে। এককের পদ্ধতি আবার দুইটা, একটা হলো MKS আর একটা হলো CGS। একটা পদ্ধতি হলো MKS আর একটা হলো CGS। MKS, এম এ বলা হয় মিটার, মানে ভরের দৈর্ঘ্যের একক হলো মিটার, METER, মিটার। কে তো হলো কেজি, মানে ভরের একক, আর এস হলো সেকেন্ড, SECOND,
COND সেকেন্ড। তো এইখান থেকে আমার মূলত এই যে এককগুলো আসছে মিটার এম, কেজি, আর এসি সেকেন্ড হলো এস, আর সি দিয়ে বোঝায় সেন্টিমিটার, দিতে হলো গ্রাম, এসি সেকেন্ড, অর্থাৎ সেন্টিমিটার হলো দৈর্ঘ্য বা দূরত্বের একক সেন্টিমিটার সিএম, আর দিতে হলো গ্রাম জিএম, আর এসি হলো সেকেন্ড এসি সি সেকেন্ড। তো ইনশাল্লাহ তোমরা এইটা যদি পড়ো ভালোভাবে, মাত্রাও পারবা, এককও পারবা, যে কোনো রাশির আমার মাত্রা বলুক একক বলুক সবই তোমরা যদি এই তিনটা ভালোভাবে পড়ে দাও তাহলে তোমরা যে কোনো জিনিসের মাত্রা থেকে এককে কনভার্ট করতে পারবা, একক থেকে মাত্রায় কনভার্ট করতে পারবা। তো এবার আসো আমরা পরিমাপ নিয়ে আলোচনা করি। তো আমাদের পরিমাপের ক্ষেত্রে এখানে দুইটা জিনিস তিনটা স্কেল আছে এখানে পরিমাপ। তো প্রথম আমার যেটা সেটা হলো ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেল। আর এইখানে প্রধান স্কেল আছে, প্রধান স্কেল আছে, তারপর হলো স্লাইড ক্যালিপার আছে, স্লাইড ক্যালিপার পাস, আর আরেকটা আছে স্ক্রু গজ, স্ক্রু গজ। তো এই চারটা পরিমাপ আছে, স্লাইড ক্যালিপাস এবং ওই যে ভার্নিয়ার স্কেল আসলে মূলত একই ধরনের পরিমাপ এবং একই সূত্র। এই দুটোর ক্ষেত্রে আমার পরিমাপের সূত্র হলো এল সমান সমান এম প্লাস বি গুণ বিসি। তো এমটা কি? এম হইলো আমার প্রধান স্কেল পার্ট, প্রধান স্কেল পার্ট। বি কি? বি হলো ভার্নিয়ার সমাপতন, ভার্নিয়ার সমাপতন। আর বিসি কি? ভার্নিয়ার কনস্ট্যান্ট, সিতে কনস্ট্যান্ট, তার মানে ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক। তো আসো আমরা এগুলো দেখি যে ভার্নিয়ার ধ্রুবকটা কি, ভার্নিয়ার সমাপতনটা কি, আর এল হলো কি? এল হলো আমার সঠিক দৈর্ঘ্য, আমরা যে জিনিসটা মাপবো সেটার সঠিক দৈর্ঘ্য হলো আমার এল, সঠিক দৈর্ঘ্য। তো ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে? যদি বলে এরকম সংজ্ঞা, সংজ্ঞা আসতেই পারে ভার্নিয়ার স্কেলের এক ভাগ প্রধান স্কেলের এক ভাগের তুলনায় যতটুকু ছোট তার পরিমাপকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার সমাপতন কি? ভার্নিয়ার স্কেলের যত নম্বর দাগ প্রধান স্কেলের কোন একটা দাগের কাছাকাছি থাকবে বা মিলে যাবে, ভার্নিয়ার স্কেলের তত নম্বর দাগই হবে ভার্নিয়ার সমাপতন। তো এগুলো আরো ভালোভাবে বুঝতে হলে আমি এখানে একটা স্কেল আঁকি। এই আমার প্রধান স্কেল ধরলাম 1 2 3 4, যদি এগুলা মিলিমিটারে আমি ধরলাম, যদি সেন্টিমিটারে থাকে মিলিমিটার দাগ। তো এখানে 5 সেন্টিমিটার 5 মিলিমিটার 1 সেন্টিমিটার 10 মিলিমিটার 1 সেন্টিমিটার। আর এইখানে আমরা নেব ভার্নিয়ার স্কেল, এটা হলো প্রধান স্কেল, এটা হলো ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেল। তো ভার্নিয়ার স্কেল দাগগুলো সাধারণত একটু ছোট থাকে, প্রধান স্কেল চাইতে একটু ছোট থাকে। তো এই যে দিলাম 1, এই দিলাম 2, এই দিলাম 3, এই দিলাম 4, এই দিলাম 5, এই দিলাম ধরো 6। তো এখানে ধরলাম আমরা 6 বরাবর যদি মিলে যায় ভার্নিয়ার স্কেলের যত নম্বর দাগ, তাহলে আমার 6 নম্বর দাগটা 1 2 3 4 5 6, ভার্নিয়ার স্কেলের 6 নম্বর দাগ যদি প্রধান স্কেলের কত ওই যে 4 নম্বর দাগের সাথে মিলে যায় তাহলে ভার্নিয়ার সমাপতন হবে 6। তো এখানে যদি 5 নম্বর দাগের সাথে মিলে যায় তাহলে ভার্নিয়ার সমাপতন হবে 5। অর্থাৎ ভার্নিয়ার সমাপতন কি? ভার্নিয়ার স্কেলের যত নম্বর দাগ প্রধান স্কেলের কোন একটা দাগের সাথে মিলে যাবে বা কাছাকাছি থাকবে, ভার্নিয়ার স্কেলের তত নম্বর দাগই হবে ভার্নিয়ার সমাপতন। তো ভার্নিয়ার ধ্রুবক কি এটা একটু দেখি। ভার্নিয়ার স্কেলের এক ভাগ, তো ভার্নিয়ার স্কেলের এক ভাগ কিন্তু আমার এইটু হয়, আর প্রধান স্কেলের যে এক ভাগ সেটা হলো এইটুকু। তো যতটুকু ছোট, তার মানে আমার এই যে এইটুকু ছোট, এই যতটুকু ছোট তার পরিমাপটাকেই বলা হয় ভার্নিয়ার ধ্রুবক, এটাকে বলা হয় আমার বিসি। অর্থাৎ বিসি ইকুয়াল টু, এখানে একটা সূত্র আছে এস এস বিসি ইকুয়াল টু, আচ্ছা সরি এখানে সূত্র হলো ভার্নিয়ার স্কেলের এক ভাগ, ভার্নিয়ার স্কেলের এক ভাগ সমান এসি মাইনাস বিসি, ভার্নিয়ার স্কেলের এক ভাগ এক দাগ সমান সমান হবে কি এস মাইনাস বিসি। তো এসটা কি? এসটা হলো প্রধান স্কেলের যে ক্ষুদ্রতম এক ভাগ তার মান 1 মিলিমিটার, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কত? 1 মিলিমিটার, তাহলে 1 বিয়োগ এখানে বিসি। আচ্ছা, তো
এই গেল আমাদের পরিমাপে ভার্নিয়ার স্কেল গেল, স্লাইড ক্যালিপার গেল। তো আমার এখন দেখবো স্ক্রু গজ। তো এখানে একটা কথা বলে রাখি, তো পরিমাপে ত্রুটি আসতে পারে, সেটা আমরা প্লাস মাইনাস আকারে দিলেও হইবে, না দিলেও সমস্যা নাই। আর এখানে স্ক্রু গজ দেখি আমরা। স্ক্রু গজের সাহায্যে আমরা কোনো কিছুর কি মাপতে পারি, এটা ব্যাসও মাপতে পারি, আবার সেটা কিন্তু আবার এক ধরনের দৈর্ঘ্য। বৃত্তের ব্যাসে কি তার দৈর্ঘ্য। আচ্ছা, তো এইখানে সূত্র আমার, এইখানে সূত্র ব্যাস বা দৈর্ঘ্য, ব্যাস অথবা দৈর্ঘ্য ডি সমান সমান এল প্লাস সি গুণ এল সি। তো এই এলটা কি, এল হলো আমার রৈখিক স্কেল পার্ট, রৈখিক স্কেল পার্ট। সি হলো বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা বা দাগ সংখ্যা। আর এল সি হলো আমার লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক, এটাকে লঘিষ্ঠ গণনও বলা হয়, আবার কখনো এটাকে ন্যূনাঙ্ক বলা হয়, ন্যূনাঙ্ক। তো এটারও সূত্র আছে, ন্যূনাঙ্ক তো ন্যূনাঙ্ক আবার আলাদা সূত্র আছে, ন্যূনাঙ্ক এলসি সমান সমান এলসি ইকুয়াল টু এর মানে পিস ভাগ বৃত্তক্ষেত্রের ভাগ সংখ্যা। তো আমি এখানে পিস রে পি দিলাম, বৃত্তক্ষেত্রের ভাগ সংখ্যারে সি ধরা হয়, এখানে সি দিলাম। তো মূলত পি বলতে পিস বুঝাইছে, কি বুঝাইছে, পিস। তো পিসটা কি, পিস হলো সরণ, পিস হলো সরণ। একটা স্ক্রু গজের যদি আমরা একবার ঘুরাই, তাহলে রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় স্ক্রু পিস, তাকে বলা হয় ন্যূনাঙ্ক। আচ্ছা, এবার আমাদের চতুর্থ আলোচ্য বিষয় হলো ত্রুটি। তো ত্রুটি সংক্রান্ত আমাদের যে সূত্র সেটা হলো চূড়ান্ত ত্রুটি প্রকৃত মান মাইনাস পরিমাপ্য মান, পরিমাপ্য মান, আর তাদের আমি সমান্তরাল দেব। সমান্তরাল এই কারণে দেব যেন ভিতরে আমার মাইনাস না আসে, কারণ প্রকৃত মানের চাইতে পরিমাপ্য মান কখনো বড় হইতে পারে, কখনো ছোট হইতে পারে। তো যখন পরিমাপ্য মানটা বড় হয়ে দিবে, তখন অবশ্যই আমার এই মানটার ভিতরে মাইনাস থাকবে, আর সমান্তরাল কিন্তু সেই মাইনাসটাকে আমার প্লাস বানাই দিবে। তো এইখানে চূড়ান্ত ত্রুটি আর আরেকটা সূত্র লাগবে, যেটা হলো আপেক্ষিক ত্রুটি, শতকরা আপেক্ষিক ত্রুটি, শতকরা আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি। তো এটা সূত্র, চূড়ান্ত ত্রুটি উপরে, চূড়ান্ত ত্রুটি ভাগ হবে পরিমাপ্য মান, পরিমাপ্য মান ইন্টু 100%। তো এইটা আমার চূড়ান্ত ত্রুটি, এটা আমার প্রথম ধাপ, আর এইটার আমার পরের ধাপ। অর্থাৎ তোমার চূড়ান্ত ত্রুটি বলুক আর না বলুক, শতকরা আপেক্ষিক ত্রুটি বের করতে গেলে চূড়ান্ত ত্রুটি আমার লাগবেই। আর এখানে পরিমাপ্য মান বলতে আমরা যে সঠিক মানটা আছে বা সঠিক দৈর্ঘ্য থেকে যে মাপটা আমরা পাবো সেটা হলো পরিমাপ্য মান। আচ্ছা, তো এখানে আমাদের প্রশ্ন আসতে পারে শতকরা আয়তনের শতকরা আপেক্ষিক ত্রুটি কত, অথবা ক্ষেত্রফলের শতকরা আপেক্ষিক ত্রুটি কত। তখন আমরা বলবো কি, ক্ষেত্রফলের ক্ষেত্রফল বললে আমরা বলবো এখানে ক্ষেত্রফলের চূড়ান্ত ত্রুটি ভাগ হইলো ক্ষেত্রফলের পরিমাপ্য মান ইন্টু 100%। আর যদি বলা হয় আয়তনের শতকরা ত্রুটি নির্ণয় করো, তখন হবে আয়তনের শতকরা আপেক্ষিক ত্রুটি, আয়তনের চূড়ান্ত ত্রুটি ভাগ হইবে কি আয়তনের পরিমাপ্য মান ইন্টু 100%। তো আশা করি তোমরা এই সূত্রগুলো যদি পড়ো ভালোভাবে, তোমরা যে কোনো প্রশ্ন আসলে তোমরা সেটা পারবা ইনশাল্লাহ।